প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বাংলা নভেল। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন প্রেম ও সাসপেন্সমূলক গল্প আপলোড দেওয়া হয়। অ্যামির আর আরিশ হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছে, তখনই মাইশার যে কেবিনে শিফট করা হয়েছিল সেখানে থেকে মাইশার চিৎকার আর ভাঙচুরের আওয়াজ শুনতে পায়। আরিশ আর অ্যামিরের কর্ণগহ্বরে পৌঁছতেই তাদের বুঝতে বাকি রইল না কি হচ্ছে। তারা দ্রুত দৌড়ে গেল মাইশার কেবিনের দিকে। হাসপাতালের ঠান্ডা বিছানায় অচেতন অবস্থায় ছিল মাইশা। শরীর জুড়ে লালচে আঁচড়ের দাগ, কিছু কিছু জায়গায় অ্যান্টিসেপটিক লাগানো, মাথার পিছনে আঘাত লাগায় মাথার পেছন থেকে কপাল পর্যন্ত ব্যান্ডেজ করা। কয়েক ঘন্টা পর যখন তার অচেতনতা ভাঙল, তখন গোটা ওয়ার্ড যেন কেঁপে উঠল তার চিৎকারে। তার চিৎকার শুনে বাইরে থেকে মাইশার মা, বাবা, ফারিয়া, সায়ন, অ্যামিরের মা, আব্বু, হাসপাতালের নার্স, ডাক্তার, ওয়ার্ড বয় সবাই ছুটে এলো। তারা এসে দেখে বেডসাইড টেবিলের উপরের মেডিসিন সহ আরও জিনিসপত্র সব মেঝেতে পড়ে আছে। মাইশা তার মাকে সামনে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কান্নারত অবস্থায় চিৎকার করে বলল, মা মা ওরা আমার সব শেষ করে দিয়েছে। আমি আমি আর তোমাদের ভালো মেয়ে নেই মা। কথাটা বলে মাইশা তার বাবার দিকে ছুটে গেল, গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, ও বাবা, আমি আমি আর তোমার ভালো মেয়ে নেই বাবা। আমি নষ্ট হয়ে গিয়েছি, আমার সব শেষ হয়ে গিয়েছে। কথাটা বলে কাঁদতে কাঁদতে তার বাবাকে ছেড়ে একবার ফারিয়া আর একবার অ্যামিরের মা, আব্বু, নার্স সবার সামনে এক এক করে গিয়ে তার গায়ের গলার সব আঁচড়ের জায়গাগুলো জামা সরিয়ে সরিয়ে পাগলের মতো হাহাকার করে কাঁদতে কাঁদতে দেখিয়ে বলে, দেখো আমার শরীর, আমার গায়ে, দেখো কি করেছে ওরা, আমারে শেষ করে দিয়েছে। দেখো আমার গায়ে সারা জীবনের কলঙ্ক লেগে গিয়েছে। দেখো ওরা ওরা আমার সাথে আমারে। কথাটা বলতে বলতে মাইশা মেঝেতে বসে পড়ল। মাইশার হাহাকার শুনে উপস্থিত সকলের চোখে পানি চলে এসেছে। ফারিয়া দৌড়ে গিয়ে মাইশার পাশে বসে মাইশাকে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মাইশা থাম, তোর কিচ্ছু হয়নি, দেখ আমরা সকলে আছি তোর পাশে। ততক্ষণে এমিরের আরিশ দুজনেই উপস্থিত হয়। তারা সবটার পর্যবেক্ষণ করেছে। এমির আরিশকে উদ্দেশ্য করে বলল, কিছু একটা ব্যবস্থা করতে বল ডাক্তারকে। এমনভাবে বেশিক্ষণ থাকলে আরও ভেঙে পড়বে। ওর মনের অবস্থা এখন ভালো নয়। আরিশ মাথা নাড়িয়ে রুমের ভিতরে প্রবেশ করে ডাক্তারের কাছে গিয়ে তাকে কিছু বলে। এদিকে রুমের সকলকে ভেঙে পড়তে দেখে এমির ভিতরে এসে তার মায়ের গিয়ে রাগী কণ্ঠে বলে, মা কি হচ্ছে কি? তোমরা এমন ভেঙে পড়লে হবে না। তোমাদের দেখে ও আরও ভেঙে পড়বে। মাইশায়ের মা বাবাকে সামলাও। তখনই ডাক্তার নির্দেশ দেয়, দেখেন আপনারা প্লিজ শান্ত হন। পেশেন্টের সামনে এমনভাবে ভেঙে পড়বেন না, এতে পেশেন্টের ক্ষতি হতে পারে, যা আপনারা একটু আগে দেখেওছেন। আর আমিও একটা মেয়ে, মাইশার সাথে যেই জিনিসটা হয়েছে এটা প্রত্যেকটা মেয়ের কাছে কতটা ভয়ঙ্কর আমিও বুঝি। আপনারা ওকে সাহস যোগান, আর যদি সেটা নাই পারেন আমি বলবো ততক্ষণ আপনারা প্লিজ ওর সামনে যাবেন না। এতে করে পেশেন্টের মেন্টালি প্রেশার পড়তে পারে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আর তার থেকে বড় কথা, মাইশার তেমন কোনো বড় কিছু হয়নি। যেটাই হয়েছে আমি আশা করছি আপনারা যদি ওকে সাপোর্ট করেন, সান্ত্বনা দেন, তাহলে ও খুব সহজেই এসব থেকে বেরিয়ে আসতে পারবে। আর একটা বিষয়, এত কিছু হবার পর আমি কালকে সকাল 10টার আগে কাউকে দেখা করতে দিতে পারবো না মাইশার সাথে। আর যেই দেখা করবেন মাইশার সামনে স্ট্রং হয়ে যাবেন, ওকে সাহস যোগাবেন, তাহলে ওকে আমরা তাড়াতাড়ি সুস্থ করতে পারবো। আশা করছি আপনারা আমার কথা রাখবেন। আর আপনারা এখন বাড়ি চলে যান। বেকার রাতে হসপিটালে এই পরিবেশে থাকতে হবে না। আর কোনো এমার্জেন্সি হলে আমি আরিশকে বা মাইশার বাবাকে ফোন করে দেব।
সকলেই ডাক্তারের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। মাইশার বাবা মাথা নাড়ায়। তারপর ডাক্তার সেখান থেকে চলে গেলে এমির নিস্তব্ধতা ভেঙে বলে, আমি আশা করছি মাইশার কোনো অসুবিধে হবে না। আমাদের উচিত এখন বাড়ি ফেরা। তারপর সবাই নিচেই চলে আসে পার্কিংয়ে। পার্কিংয়ে আসতেই মাইশার বাবা আরিসের কাছে গিয়ে 2 হাত জোর করে কান্না ভেজা কণ্ঠে বলে, বাবা, তোমার যে কি বলে ধন্যবাদ দেব। তুমি যদি না থাকতে আজকে হয়তো আমাদের মেয়েটা। কথাটা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। আরিস মাইশার বাবার হাতের উপর হাত রেখে বলে, চিচি আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আপনি প্লিজ এসব বলে আমাকে ছোট করবেন না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো মাইশার রক্ষক হয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছিল সেখানে। আপনি প্লিজ এমনভাবে আমাকে ছোট করবেন না। এমিরের সাথে ফারিয়ার মধ্যে কোনো কথা হয়নি। এমির ইচ্ছা করেই আর আগ বাড়ায়নি কথা বলতে। ফারিয়া অবশ্য তাকে দুপুরের ঘটনার জন্য ধন্যবাদ দিতে কথা বলতে চেয়েছিল, কিন্তু সকালের সেই চরমারার ঘটনার কথা মাথায় আসতে সে নিজেকে গুটিয়ে নেয়। শুধুমাত্র আরিসের সাথে হালকা এটা সেটা কথা বলে তাকে ধন্যবাদ জানিয়ে সকলেই যার সেই বাড়ির পথে রওনা দেয়। পরদিন সকালবেলা সূর্যের কোমল আলো জানলার ফাঁক গলে ঘরের মেঝেতে আলতোভাবে ছুঁয়ে যাচ্ছিল। কফির কাপে ধোঁয়া উঠছিল ধীরে ধীরে। ঘড়ির কাঁটা 8টার ঘরে। এই নীরব সকালে আমির অফিসের ফর্মাল পোশাকে পরিপাটি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সাদা শার্টে গোছানো গা, গাঢ় কালো রঙের প্যান্ট, গলায় পরিপাটি করে বাঁধা কালো রঙের টাই, হাতের মুঠোয় করে পরনের কালো ব্লেজারটা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। সঞ্জিতা চৌধুরী রান্নাঘর থেকে ব্রেকফাস্ট এনে ডাইনিং টেবিলে বসা আরিসের সামনে রাখছিল। তখনই চোখ যায় এত সকালে পরিপাটি হয়ে নিচে নামতে থাকা ছেলের দিকে। সঞ্জিতা চৌধুরী আমিরকে দেখে ভ্রু কুচকিয়ে এগিয়ে যায়। ততক্ষণে আমির সিঁড়ি বেয়ে নিচে এসে দাঁড়ায়। সঞ্জিতা চৌধুরী ছেলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসিত কণ্ঠে বলে, এত সকালে কোথায় যাচ্ছিস? আর হসপিটালে যাবি তো? কিছুক্ষণ চুপ করে থাকলো আমির। তার মাথায় তখন অন্য গভীর চিন্তা। অবশেষে ধীর গলায় সে উত্তর দিল, না, আজ অফিসে একটা জরুরি ডিল সাইন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট। সম্ভবত দুপুর 2টো বা 3টের মধ্যে বাসায় ফিরতে পারি। আমিরের কথা শুনে পাশের সোফায় বসে থাকা তার বাবা মাথা হালকা ঝাঁকিয়ে কফির মগে চুমুক দিয়ে বললেন, তাহলে আজ আর অত ভিড় করে যাওয়ার দরকার নেই। আমি আর আরিশ দিয়ে দেখে আসি ওকে। তার কণ্ঠে ছিল একটা অজানা কোমলতা, একটা অদ্ভুত টান। মেয়েটা তাদের কেউ নয়, তবু যেন অজানা এক সম্পর্ক তৈরি হয়ে গেছে। কারণ এই অজানা মেয়েটির পাগলামি প্রথম দেখাতেই মনে দাগ কেটেছে সবার। আমির কিছু না বলে পিছন ঘুরে চলে যেতে নিলে তার মা সঞ্জিদা চৌধুরী তার যাওয়ার পানে তাকিয়ে উচ্চ স্বরে বলে, এক্ষুনি চলে যাচ্ছিস? ব্রেকফাস্ট করে যা, না হয় সামান্য কিছু খেয়ে যা। আমির তখন দরজার মেন গেটের পাশে শু ক্যাবিনেট থেকে জুতো নিয়ে পাশের ছোট সোফায় বসে জুতো পরায় মনোযোগী হয়ে মাকে উদ্দেশ্য করে বলে, এখন টাইম নেই, আর কিছু খেয়ে ইচ্ছে করছে না। খিদে পেলে বাইরের থেকে খেয়ে নেব। তারপর জুতো পরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়িয়ে ঘাড় ঘুরিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসে তার দিকে তাকিয়ে থাকা আরিসকে উদ্দেশ্য করে বলল, তোর ফোনে ফারিয়ার নাম্বার মেসেজ করে দিচ্ছি। ওকেও তোদের সঙ্গে নিয়ে যাস হসপিটালে। আমি বাইক নিয়ে অফিসে যাচ্ছি। বলেই দরজা ঠেলে বেরিয়ে যায় সে। তার চোখ মুখে একরকম দৃঢ়তা আর ভেতরে লুকোনো একটা চাপা অনুভব। আমির বার হতেই ঘরে থাকা সবাই তখন একে একে মুখ চাওয়াচাবি করে হেসে ওঠে। এ হাসি ছিল বুঝে ফেলার হাসি। এ হাসির মাঝে ছিল মিষ্টি মজা আর গভীর উপলব্ধি। আরিস এহসান চৌধুরীর উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলল, কি গো চাচা, তোমার ছেলেটা
তো প্রেমে আছাড় খেয়ে পড়েছে, কিন্তু দেখো তবুও মুখ দিয়ে স্বীকার করবে না। আহসান চৌধুরী কফির মগে পুনরায় চুমুক দিতে দিতে মুচকি হাসে। এদিকে সানজিদা চৌধুরী আরিসের কথায় আহসান চৌধুরীর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ, তার স্বীকার করে, যেমন বাপ তেমন ছেলে, প্রেমের কোনো রস কষ নাই, মায়ের গুণ তো একটাও পাইনি। আল্লাহ, কি এমন হতো আমার দুই একটা গুণ ছেলের মধ্যে হইলে। সানজিদা চৌধুরীর এই কথা শুনে আহসান চৌধুরী কফির মগ কাচের টেবিলে আওয়াজ করে রেখে আর চোখে তার দিকে তাকায়। এদিকে আরিস তার চাচির এমন কথা শুনে ব্রেকফাস্টের প্লেট আর কফির মগটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিঃশব্দে উপরে চলে যায়। ততক্ষণে সানজিদা চৌধুরী রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিয়েছে। আহসান চৌধুরী ঘাড় ঘুরিয়ে আরিসের যাওয়া দেখে দ্রুত সোফা থেকে উঠে রান্নাঘরের উদ্দেশ্যে ছুটে যায়। পিছনে কারোর অস্তিত্ব টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দাঁড়াতেই আহসান চৌধুরীর ঠুতুনির সাথে মাথা ঠাকাঠাকি হয় সানজিদা চৌধুরীর। বিরক্তি নিয়ে তিনি বলেন, ওফ, এমন ভাবে কি করছেন এখানে? আহসান চৌধুরী কিছু না বলে আরও আগিয়ে আসে সানজিদা চৌধুরীর কাছে। এক পর্যায়ে আগিয়ে আসতে আসতে সানজিদা চৌধুরী গিয়ে ধাক্কা খায় রান্নাঘরের স্ল্যাবের সাথে। সানজিদা চৌধুরী বিরক্তি ভরা কণ্ঠে বলে, ওফ, কি করছেনটা কি? হ্যাঁ, পাগল ছাগল হয়ে গেছেন নাকি? আহসান চৌধুরী কিছু না বলে সানজিদা চৌধুরীকে নিজের সাথে আবদ্ধ করে রান্নাঘরের স্ল্যাবের উপর দুই দিক দিয়ে হাত রাখে। এতে সানজিদা চৌধুরী হালকা পিছনের দিকে হেলে যায় এবং দুজনে খুব কাছাকাছি চলে আসে আহসান চৌধুরীর। নিঃশ্বাস সম্পূর্ণ সানজিদা চৌধুরীর মুখের উপর পড়ছে। সানজিদা চৌধুরীর পেতে ওঠা কণ্ঠে বললেন, বুড়ো বয়সে কি রক্ত আবার টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে নাকি? কি শুরু করেছেন কি? ছাড়েন, সরে যান বলছে। কথাগুলো বলে সানজিদা চৌধুরী আহসান চৌধুরীর বুকে ধাক্কা দিতে শুরু করল। এদিকে আহসান চৌধুরীকে বুড়ো বলায় তিনিও তেতে উঠে এক হাত দিয়ে সঞ্জিদা চৌধুরীর দুই হাত শক্ত করে ধরে মুখের আরও কাছে মুখ নিয়ে এসে তেজি কণ্ঠে বলে, এই, আমি বুড়ো? কে বলেছে তোমারে? সেই থেকে বুড়ো বুড়ো করছো। আর এই বয়সে মানে কি দেখবে? দেখতে চাও কি করতে পারি? কথাটা বলে আহসান চৌধুরী সানজিদা চৌধুরীর হাত ছেড়ে শাড়ি ভেদ করে কোমর জড়াতে গেলে সানজিদা চৌধুরী হাত ছাড়া পেয়ে আহসান চৌধুরীকে গায়ের জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে গজ গজ করে আহসান চৌধুরীরকে উচ্চ কণ্ঠে বলতে থাকেন, 60 বছর হতে আসলো, বুড়ো থুত্থুরো, আসছে জোর দেখাতে, সবসময় উল্টো বোঝে, বলেই কি আর বোঝে কি? একটা দামড়া ছেলে আছে, লজ্জা শরম কিচ্ছু নেই এই ব্যাটার। ইয়া আল্লাহ, এসব কার পাল্লায় ফেললে আমার? সানজিদা চৌধুরীর কথা শুনে আহসান চৌধুরীও রান্নাঘর থেকে বার হতে হতে উচ্চকণ্ঠে বলে, এই, 60 বছরের বুড়োর নামে কিছু বলার আগে কাছে এসে দেখতে পারো জোর দেখাতে পারবে কি পারবে না। আর আমি যদি বুড়ো থুত্থুরো হই, তুমিও বুড়ি থুত্থুরি, ভুলে যেও না। তুমি ইহ জন্মে এবং পরের জন্মে আমারই, কাজেই আমার যা তোমারও তাই। আমি কমজোর হইলে তোমার লস। তৎক্ষণাৎ শোনা গেল দরজার ধরাম করে লাগানোর আওয়াজ। আহসান চৌধুরী তার শুনে মুচকি হাসে। আসলে মাঝে মাঝে তার বউকে বিনা কারণে জ্বালাতে খুব ভালো লাগে, হোক না সেটা এই বয়সে এসেও। সবকিছু কমে গেলেও সত্যিকারের ভালোবাসা কখনো কারোর প্রতি কমে যায় না। তিনি পুনরায় খবরের কাগজে মনোযোগ দিলেন। এদিকে আরিশ রুমে এসে ফারিয়ার নাম্বার ডায়াল করে। আননোন নাম্বারে ফোন আসছে দেখে ফারিয়া খানিক দেরি করে ফোনটা তুলল। আরিশ সম্পূর্ণ কথাটা জানালে ফারিয়া রাজি হয়ে যায়। রেডি হয়ে বার হয়ে যাওয়ার সময় মাকে জানাতেই তার মা এক হাতে একটা ছোট্ট ব্যাগ ধরিয়ে দেয়। 5-10 মিনিটের মধ্যেই সে পৌঁছে যায় এমিদের বাসায়। বাসার ভিতরে প্রবেশ করতেই দেখে আরিশ আর আহসান চৌধুরী পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছেন। সানজিদা চৌধুরী ডাইনিংয়ের চেয়ারে বসে বাজার থেকে আনা ফলগুলো ঝুপড়িতে সাজিয়ে রাখছেন। ফারিয়া বাসায় প্রবেশ করতে সকলের উদ্দেশ্যে সালাম দেয়। সানজিদা চৌধুরী সালামের উত্তর দিয়ে ফারিয়াকে ভিতরে এসে বসতে বলে। ফারিয়ার ভিতরে আসতেই সানজিদা চৌধুরীর হাতে একটি ব্যাগ ধরিয়ে দেয়। সানজিদা চৌধুরী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি আছে এর মধ্যে?
ফারিয়া কোমল কণ্ঠে উত্তর দেয়, সায়ন ভাই আর ভাবি চলে যাচ্ছিল, তাই আম্মু পিঠা বানিয়েছিল। প্রথমবার খালি আসতে কেমন একটা লাগে, ওই জন্য আম্মু পাঠিয়েছে। সানজিদা চৌধুরী প্রথমে মাথা নেড়ে মৃদু বিরক্তি ভঙ্গিতে বললেন, আরে এত কিছু আনার দরকার ছিল না তো মা, আর তুমি তো আমাদের বাড়ি এই নিয়ে দ্বিতীয়বার আসলে, আর এসবের কোনো প্রয়োজন নেই, তোমার মাকে ধন্যবাদ বলো। ফারিয়া একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। আহসান চৌধুরী পিঠার কথা শুনে ছুটে এসে সানজিবার হাত থেকে পিঠা নিতে নিতে বলল, আরে আমার ফেভারিট পিঠা, তাড়াতাড়ি দাও। সানজিদা চৌধুরী রাগী কণ্ঠে বললেন, এই একদম ছুবেন না, আপনার ডায়াবেটিস আছে, সাহস কি করে হয় আপনার? আহসান চৌধুরী বিরক্ত হয়ে বললেন, আরে একদিন খেলে কিছু হয় না, দাও দাও, একদম হাত দেবেন না। দুইজনের এমন কাণ্ড দেখে পাশে দাঁড়িয়ে থাকা আরিশ আর ফারিয়া দুজনেই হেসে ওঠে। ফারিয়া মিনমিন করে সানজিদা চৌধুরীর উদ্দেশ্যে বলে, একদিন খেলে কিছু হয় না আন্টি, আঙ্কেল যতক্ষণ চাইছে, হ্যাঁ একটা দিতে পারেন, একটার বেশি কিন্তু দেবেন না। আহসান চৌধুরী হাতে পিঠাটা নিল, তার মুখে যেন বিশ্বজয়ান হাসি ফুটল। হাসপাতালের নিঃসঙ্গ বাতি, সাদা দেয়াল আর জীবাণুনাশকের গন্ধে মোড়া পরিবেশের মধ্যে যেন সময় থেমে আছে। 3 তলার করিডোরের শেষ মাথায় কেবিন 307। সেই কেবিনের দরজায় এসে থমকে দাঁড়ালো 3টি ছায়া মূর্তি। এমিরের বাবা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীরে ধীরে দরজার হ্যান্ডেলে হাত রাখলেন। দরজাটা একটু ঠেলে কিঞ্চিত শব্দ করে ভিতরে ঢুকলেন। কেবিনের ভিতরটা নিস্তব্ধ, যেন শব্দও প্রবেশ করতে সাহস পায় না। মাথা নিচু করে একদৃষ্টে নিচের দিকে তাকিয়ে বেডে হেলান দিয়ে বসে আছে মাইশা। গাল ভেদ করে ঝুলে থাকা চুলের ফাঁকে মুখটা স্পষ্ট দেখা যায় না, কেবল অনুভব করা যায় একটা নিষ্প্রাণ শরীর সেখানে বসে আছে। তার হাতের স্যালাইনের ক্যানিউলা খুলে শিরার গায়ে টেপ আটকানো। কেবিনের পাশে রাখা 2টো চেয়ারে বসে আছেন মাইশার মা এবং বাবা। মায়ের চোখে রাতভর জেগে থাকার ক্লান্তি, বাবার মুখটা কেমন পাথর হয়ে গেছে, দৃষ্টিটা এক টানা মেয়ের দিকেই, যেন ঠিক করতে পারছেন না কি বললে ঠিক হবে, কি করলে তার ভেতরের ছিন্ন ভিন্ন বুকটা একটু হলেও জোড়া লাগবে। তবুও তারা নিজেদেরকে মাইশার সামনে অনেক শক্ত করে রেখেছে, যাতে তাদের কষ্ট সে বুঝতে না পারে। তাদেরকে দেখে আরিজ এবং এমিরের আব্বু তাদের কাছে যান। এমিরের আব্বু মাইশার বাবার কাঁধে হাত রেখে ইশারায় আশ্বাস দেন। এদিকে আরিজও একদৃষ্টে মাইশার দিকে তাকিয়ে আছে। সে ভাবছে সেই দিনই তো তাদের প্রথম দেখায় মেয়েটা কি না বকবক করছিল, কেমন খেতে গিয়েছিল তার ওপরে। কিন্তু আজ তাকে এই অবস্থায় দেখে তার বুকের ভিতরে কেমন এক অজানা চিনচিনে ব্যথার অনুভব হয়। কিন্তু কোনোভাবেই আর সাহস পায় না মাইশার সাথে গিয়ে কথা বলতে। তাই সে দূর থেকে দাঁড়িয়েই মাইশাকে পর্যবেক্ষণ করছে। এদিকে ফারিয়ারও চোখ স্থির সেই সাদাটে নিথর দেহটার দিকে তাকিয়ে। মাইশা তার বন্ধু, তার ভালো খারাপ সব সময়ের সঙ্গী, যাকে সে বহুবার হাসতে দেখেছে, রেগে যেতে দেখেছে, এমনকি কান্নাও করতে দেখেছে। কিন্তু আজ যে অবস্থায় মাইশা বিছানায় বসে আছে, সেজন্য একেবারেই অচেনা এক মেয়েকে দেখছে। ফারিয়া এগিয়ে যায় মাইশার দিকে, গিয়ে মাইশার ক্যানোলা লাগানো হাতটা তুলে নিয়ে সেখানে হাত বোলাতে যায়। ঠিক তখনই মাইশা মাথা ঘুরিয়ে ফারিয়ার দিকে চোখ বড় করে তাকায়। হাতটায় আগ ঝটকা মেরে সরিয়ে মৃদু চিৎকার যায়, তারপর শরীরটাকে একটা ঝটকায় বিছানার এক কোণে সরিয়ে নিয়ে যায়। হঠাৎ এমন অবস্থা হওয়াতে সকলের সেদিকে চোখ যেতেই দেখে মাইশা বেডের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, তার দেহ অনবরত কেঁপে যাচ্ছে। সকলে সেদিকে এগিয়ে আসে। ফারিয়ার সাথে মাইশা এমন করায় ফারিয়ার চোখ দিয়ে আপনা আপনি কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাইশার মা ছুটে মাইশার কাছে যায়। মাইশা তার মাকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, মা মা আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর এখানে থাকবো না। তারপর বাকি সবার দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা এদের সবাইকে যেতে বলো, আমাকে বাড়ি নিয়ে চলো।
কথাগুলো বলতে বলতে মাইশা তার মাকে আরও জোরে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। মাইশার বাবা এমিরের আব্বুর দিকে তাকাতেই পাশ দিয়ে আরিজ মৃদু স্বরে বলে, আমি ওর রিলিজের ব্যবস্থা করছি ডাক্তারের সাথে কথা বলে। কথাটা বলেই আরিজ কেবিন থেকে বেরিয়ে যায়। এমিরের আব্বু মাইশার বাবার উদ্দেশ্যে বলে, আমার মনে হয় ওকে বাড়ি নিয়ে যাওয়াই বেটার হবে। বাইরের পরিবেশের সাথে যত মিশবে তত নিজেকে মানিয়ে নিতে পারবে। মাইশার বাবাও সম্মতি দেন। ফারিয়া মাইশার বেডের এক কোণে দাঁড়িয়ে তখনই মাইশাকে পর্যবেক্ষণ করছে। প্রায় বিকেল হয়ে যায় মাইশার রিলিজ হতে। দুপুরে কারুরই ঠিক মতন খাওয়া হয়নি বলে আরিশ সবাইকে একটা রেস্টুরেন্টে যেতে বললে, কিন্তু ফারিয়া সহ মাইশার মা বাবা কেউই রাজি হলেন না। তাই আরিশ কিছু খাবারের প্যাকেট নিয়ে এসে তাদেরকে দেয়, যেন বাড়ি গিয়ে তারা খেয়ে নেয়। গাড়ি চলছে আপন গতিতে, কিন্তু আরিশের বারবার চোখে ফুটে উঠছে মাইশাকে যখন সে গাড়িতে তুলে দিচ্ছিল তখনকার মাইশার সেই মায়াবী মুখটা। মাইশা যদি একবার তাকাতো তাহলে হয়তো বুঝত একজোড়া গভীর চোখ তাকে কেমনভাবে পরখ করছে। গাড়ি চালানোর মাঝে হঠাৎই কারুর সাথে ধাক্কা লাগার আগেই আরিশ সজোরে ব্রেক কষল। তখনই আহসান চৌধুরী সহ ফারিয়া সামনের দিকে ঝুঁকে গেল। আহসান চৌধুরী রাগ দেখিয়ে বললেন, আরে কি হচ্ছে কি আরিশ? আরিশ তৎক্ষণাৎ বলল, চুপ প্লিজ, তুমি ড্রাইভ করবে। আরিশের এমন কথায় আহসান চৌধুরী কিছু বলতে গিয়েও বললেন না, কারণ তার জানা মতে আরিশ গাড়ি রাস্তাঘাটে খুব সুন্দর করে চালায়, আর তার উপরে এমন কথা। আহসান চৌধুরী আরিশের সঙ্গে থাকলে আরিশ কখনো তাকে ড্রাইভ করতে বলে না, আর আজ হঠাৎ এমন কথা বলায় আহসান চৌধুরী খুবই অবাক হলেন। পরক্ষণে মাথা নেড়ে সম্মতি জানান। আহসান চৌধুরী সিট চেঞ্জ করে ড্রাইভিং সিটে আসতেই ফারিয়া প্রশ্ন করে, আঙ্কেল, আপনি গাড়ি চালাতে পারবেন? আহসান চৌধুরী মুচকি হেসে ফারিয়াকে উত্তর দেন, কেন আমি বুড়ো বলে কি গাড়ি চালাতে পারবো না এটা ভাবছ? ফারিয়া খানিকটা লজ্জা পায়, মিনমিন করে বলে, না আসলে আঙ্কেল, এজ ইজ জাস্ট আ নাম্বার, মনের জোরটাই অনেক। ফারিয়া লজ্জায় মাথা নিচু করে বসে থাকে, তা দেখে আহসান চৌধুরী মুচকি হাসে। পরের দিন বিকালে ফারিয়া এর ফোনে এমির ফোন করে। আবারও আননোন নাম্বারে কল আসায় ফারিয়া দেরিতেই কলটা তোলে। এদিকে দেরিতে কল তোলায় এমির রেগেমেগে বলে, এই মেয়ে, তোমার কি সমস্যা? হ্যাঁ, যেই সেই কল তুলতে পারো না? এমিরের কণ্ঠ শুনতেই ফারিয়া কান থেকে ফোনটা নামিয়ে মুখের সামনে ধরে নাম্বারের দিকে একবার চোখ বুলিয়ে নেয়। তারপর তার মাথায় আসে এটা তো সেই দিনের নাম্বার যেটা দিয়ে এমির তাকে প্রথম ফোন করেছিল। ফারিয়া বলে, আসলে আমি জানতাম না এটা আপনার নাম্বার। এমির রেগে আরও কটমট বলে, হ্যাঁ, তা আর কি করে জানবে? নাম্বারটা সেভ করলে তো হয়। ফারিয়া মিনমিন করে বলে, আচ্ছা, করে নেব। এমির এবার গম্ভীর গলায় বলে, গুড। ফারিয়া তৎক্ষণাৎ কিছু একটা ভেবে এমিরকে কিছু বলতে নেবে তার আগেই এমির ফারিয়াকে বলে, আমি আর আরিশ তোমাদের বাড়ির সামনের রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসো। ফারিয়া অবাক হয়, ভ্রু কুঁচকিয়ে বলে, মানে? কিন্তু কেন? এমির বিরক্ত হয়ে বলে, এত কথা বলো কেন মেয়ে? মেয়ে মানুষের মুখে এত কথা মানায় না। ফারিয়া এমিরের এমন কথা শুনে কিছু বলতে নিবে, তখনই এমির আবার বলে, মাইশাদের বাড়ি যাব, তোমাকে নিয়ে যেতে চাইছি কারণ দরকার আছে। যদি যেতে চাও তাহলে 10 মিনিটের মধ্যে চলে আসো। কথাটা বলেই এমির কল কেটে দেয়। মাইশা ঝটপট রেডি হয়ে নেয়। সে এমনিতেই ভেবেছিল যে মাইশাকে দেখতে যাবে।
কারণ সকালে যখন মাইশার মাকে ফোন করে তখন মাইশার মা জানায় যে মাইশা নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। কারো সাথে কথা বলে মা, খাবারও ঠিক মতন খাচ্ছে না, কেমন পাগলের মতন বিহেভ করছে। ফারিয়ার পরনে কালো কালারের ফুল বোরখা। সে রেডি হয়ে তার মা আব্বাকে বলে মাইশার বাড়ি যাওয়ার জন্য। রাস্তার ধারে আসতেই দেখে এমির গাড়িতে হেলান দিয়ে এক হাতে সিগারেট টানছে, আর আরিশ পাশে দাঁড়িয়েই ফোন ঘাঁটছে। ফারিয়াকে এগিয়ে আসতে দেখেই এমির ড্রাইভারের পাশের সিটের দরজাটা খুলে দেয়। ফারিয়া আপত্তি জানাতে গিয়েও ভয়ে কিছু বলতে পারে না, চুপচাপ সেখানে বসে পড়ে। এদিকে এমির ঘুরে এসে ড্রাইভিংয়ের সিটে বসে, আর আরিশ পিছনে। এমির তখনও সিগারেট খেতে খেতে ড্রাইভ করছে। ফারিয়া অনেক কষ্ট করে মুখ বুজে সহ্য করছিল, কিন্তু শেষে না পেরে নীরবতা ভেঙে সে বলে, আপনি প্লিজ সিগারেটটা ফেলে দেবেন, আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। ফারিয়ার কথায় এমির ফারিয়ার দিকে একবার মাথা ঘুরিয়ে তাকিয়ে সঙ্গে সঙ্গে সিগারেটটা টান মেরে জানলা দিয়ে ফেলে দেয়, দিয়ে আবারও ড্রাইভিং করতে থাকে। পিছনে বসা আরিশ মুচকি মুচকি হাসে, কারণ ফারিয়ার কথা শেষ হতে না হতেই এমির সিগারেটটা জানলা দিয়ে টান মেরে ফেলে দিয়েছে। কিন্তু আরিশ কত বছর ধরে বলে আসছে, কিন্তু সে এমিরকে কখনো পরিবর্তন করতে পারেনি, আর আজ তার সেকেন্ডও লাগলো না। মাইশার বাড়ি পৌঁছাতেই তাদের পিছন পিছন আরও কিছু ব্যক্তি প্রবেশ করে মাইশাদের বাসায়। ফারিয়া কিছুই বুঝতে পারে না, সাহস করে এমিরকে জিজ্ঞেস করে, আচ্ছা এগুলো কারা? এমির বিরক্ত ভরা দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকায়, তাকিয়ে বলে, কিছুক্ষণের জন্য চুপ থাকতে পারো না? এত কথা কিসের? দেখতেই পাবে সবকিছু, একটু ধৈর্য ধরতে শিখো। এমিরের এমন কথা শুনে ফারিয়া মুখ বেকার। ততক্ষণে সেই লোকগুলো মাইশার রুমে প্রবেশ করে। এমির ইশারা করতেই তাদের মধ্যে একজন মহিলা মাইশার কাছে যায়। সেই মাইশাকে মূলত সেই দিন রাতের কথা জিজ্ঞেস করছিল, কিভাবে কি হয়েছিল। মাইশা প্রথমে এমন অচেনা সবাইকে দেখে কেঁপে শুরু করে, কিন্তু পরক্ষণে পরিস্থিতি সামালতে মাইশার মা এবং সেই মহিলাটি সুন্দরভাবে কিছু বোঝালে মাইশা চুপচাপ বসে সেদিন রাতের ঘটনা শোনাতে থাকে। গোধূলি পেরিয়ে ধরণীর বুকে নেমে এসেছে সন্ধ্যার ঘন আধার। চারপাশে পাখিদের কোলাহল শোনা যাচ্ছে। দিন শেষে তারাও বাড়ি ফিরছে। ভার্সিটির অনুষ্ঠান শেষে একটা রিকশায়ুকে বাড়ি ফিরছে মাইশা। শান্ত তাকে বলেছিল যে তার বাইকে উঠতে সে তার বাড়ি ড্রপ করে দেবে, কিন্তু মাইশা এবং শান্তর হাড্ডাহাড্ডি সব সময় লড়াই চলে। তাই মাইশা ভাব দেখিয়ে শান্তকে না করে ভার্সিটির বাইরে এসে খানিকটা হেঁটে সামনের দিকে যায়। সামনের মোড়ের মাথায় একটি রিকশা দেখতে পায়। রিকশাওয়ালার খুব একটা বয়স নয়, মধ্যবয়স্ক বললে চলে। মাইশা রিকশাওয়ালার উদ্দেশ্যে বলে, মামা যাবেন? রিকশাওয়ালায়ের মাথায় এবং মুখের অর্ধেক গামছা দিয়ে জড়ানো। সে গম্ভীর হয়ে কোনো উত্তর ফিরিয়ে দিল না, মাথা নেড়ে হ্যাঁ বলল। মাইশা রিকশায় চড়ে কাঙ্ক্ষিত ঠিকানা রিকশাওয়ালাকে বলে রিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা সন্ধ্যা হওয়ায় ক্লান্ত মাইশা রিকশা চলার সঙ্গে সঙ্গে চারিপাশটা সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে। চারিপাশে পাখির কিচিরমিচির আওয়াজ, সূর্য অস্ত যাওয়ার শেষ মুহূর্ত ইত্যাদি। এরই মাঝে তার কানে ভেসে আসে রিকশাওয়ালায়ের কণ্ঠস্বর, আপু, রিকশায় আর টায়ারে হাওয়া নাই, সামনে আর এগোনা যাচ্ছে না, আপনি নেমে পড়েন, পারলে একটা অন্য রিকশা ধরে নিন। মাইশার ধ্যান ভাঙল রিকশাওয়ালায়ের কথায়। মনে মনে প্রচণ্ড বিরক্ত হলো রিকশাওয়ালার ওপর। রেগে মেগে রিকশা থেকে নেমে বিরক্ত প্রকাশ করে রিকশাওয়ালাকে বলল, হাওয়া নেই যে কালে, তাহলে রাস্তায় ঘোরেন কেন? হাওয়া নিয়ে তারপরে ঘুরবেন, যত সব, আমি আপনাকে ভাড়া দিব না। কথাটা বলেই রিকশাওয়ালার উত্তরের অপেক্ষা না করে আশেপাশে তাকিয়ে হাঁটা দিল সোজা রাস্তায়।
পিছনের রিকশাওয়ালাটি অদ্ভুতভাবে গামছার ভিতর দিয়ে বাঁকা হাসি দিল। প্রায় 15 মিনিট ধরে হেঁটেই চলেছে। মাইশার রাগে ফুসফুসতে সামনের দিকে এগুচ্ছে। একটা সময় সে এসে পৌঁছালো শুনশান একটা সড়কে। এইখানটা সবসময় নিরিবিলি থাকে। রাস্তার এক পাশে বড় পাঁচিল তোলা আর অপর পাশে পুরোটা জঙ্গল। সবে অন্ধকার পড়তে শুরু করেছে, আশেপাশে তাকাতেই মাইশায়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। এমন একটা গা ছমছমে পরিবেশ। পরপর চারিদিকে আবারও একবার রিকশার খোঁজে তাকালো। না, কোনো রিকশা সে দেখছে না। যাও বা দেখেছিল একটা দুটো, সবটাতেই মানুষ ভর্তি। সে চারিপাশটা ভালোভাবে একবার পরখ করে আবারও বিরক্ত হয়ে সোজা হাঁটা দিল। খানিকটা সামনে গিয়েই দেখল সেই রিকশাওয়ালাটি রাস্তার ওই পাশে জঙ্গলের দিকে একটা বড় গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাইশা খানিকটা ভড়কালো। একে তার কষ্ট হচ্ছে, তার উপরে রিকশাওয়ালাটা তাকে মাঝ রাস্তায় নামিয়ে তার থেকেও তাড়াতাড়ি এখানে কি করে পৌঁছালো? সে তো একটাও গাড়ি দেখতে পেল না। মাইশা এবার রাস্তা পার হয়ে রিকশাওয়ালাটার সামনে গিয়ে বলল, এই মামা, আপনি এখানে কি করছেন? রিকশাওয়ালা অদ্ভুতভাবে একটা হাসি দিল। হাসিটা কর্ণগহ্বরে পৌঁছাতেই মাইশার গা কেমন যেন ঘিন ঘিন করতে লাগল। রিকশাওয়ালা বলল, পাখি নিজেই খাঁচায় নিজে বন্দী হতে এসেছে, বলে আবারও আগের মতন হাসল। মাইশা ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে পিছন ফিরে আবার আগের মতন হাঁটা দিতে যায়। ঠিক তখনই সেই রিকশাওয়ালাটি মাইশার ডান হাত টেনে ধরে সুজোরে তার দিকে ঘোরালো। মাইশার বাঁ কাঁধে থাকা ব্যাগটি ছিটকিয়ে পড়ে যায় মাটিতে। মাইশা হতভম্ব হয়ে যায়, চিল্লিয়ে বলতে থাকে, এই বেয়াদব লোক, কি করছেন কি? রিকশাওয়ালা হাসি মিশ্রিত কণ্ঠে বলল, পাখি নিজেই যদি খাঁচায় এসে ধরা দেয় তাহলে তাকে কেমনে যেতে দেই বল? মাইশা বুঝতে পারে যে মতিগতি ভালো না। সে এবার রিকশাওয়ালার হাতে দাঁত দিয়ে গায়ের জোরে কামড় বসিয়ে দেয়। রিকশাওয়ালা জোরে চিৎকার করে ওঠে এবং চিল্লিয়ে বলে, এই সব বেরো, ধর ওকে। যেই না দৌড় লাগাতে যাবে অমনি শাড়ি বেঁধে পড়ে যেতে নেয়, ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে টেনে ধরে। মাইশা ঘুরে তাকাতেই দেখে আশেপাশে 3-4 জন লোক তাকে ঘিরে ধরেছে। সকলের মুখে পরিহিত নেক গেইটার এবং মাথায় টুপি, যার কারণে তাদের কাউকেই চেনা যাচ্ছে না। সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিতেই মাইশার কেমন অজানা ভয় কাজ করে উঠছিল। তৎক্ষণাৎ সে বুঝতে পারল যে এই লোকগুলোর মতিগতি কী। মাইশা এবার নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। হাত পা মোচড়ামোচড়ি করে নিজেকে ছাড়াতে লাগল, কিন্তু কোনো লাভ হলো না। তখনই আরেকটা লোক সামনে এগিয়ে এসে তার আরেকটা হাত শক্ত করে ধরে। মাইশা এবার 2 হাত মোচড়ামোচড়ি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তখনই পেছন থেকে সেই রিকশাওয়ালাটি চেঁচিয়ে বলে ওঠে, ওরে ধরে আগে গাড়িতে তোল, রাস্তায় এমনভাবে সিন ক্রিয়েট করিস না, কেউ চলে আসলে বেতাল হয়ে যেতে পারে। রিকশাওয়ালার কথাটা শুনে মাইশার হাত ধরা একজন মাইশার একটি হাত ছেড়ে মাইশার মাজা জড়িয়ে কাঁধে তুলে নেয়। মাইশা নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে লোকটির থেকে নিজেকে ছড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। পিঠে কিল ঘুষি থেকে শুরু করে গলায় খামচাখামচি শুরু করে দিয়েছে। লোকটি মাইশার নাকের খামচিতে চিৎকার করে উঠলে পিছনে থাকা লোকগুলির মধ্যে একটি লোক এসে তার হাতে থাকা একটা দড়ি নিয়ে মাইশার হাত বেঁধে দিতে থাকে। এত জোরে বাঁধে যে মাইশা ব্যথায় চিৎকার করে ওঠে। তারপরে লোকগুলি তাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। খানিকক্ষণ চলার পর মাইশাকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ায় মাইশার মাজায় প্রচণ্ড আঘাত পায়। সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে 2-4 ফোঁটা পানি গড়াতে থাকে। মাইশা চিল্লিয়ে বলতে থাকে, এই জানোয়ারের বাচ্চা, ছাড় আমাকে, কোথায় নিয়ে এসেছিস তোরা আমাকে? আশেপাশে কেউ আছে, বাঁচাও, বাঁচাও। মাইশা চিৎকার করছে দেখে রিকশাওয়ালা হ্যাট হয়ে তাকে মাটির থেকে টেনে তুলে বসিয়ে সোজোরে গালে একটা চড় বসিয়ে দিল। চড়টা এতই জোরে মাইশার গালে পড়ল যে তার ঠোঁট কেটে রক্ত বার হওয়া শুরু হলো। রিকশাওয়ালাটি গম্ভীর স্বরে সকলের উদ্দেশ্যে বলল, গাড়িতে তোল, স্যার অপেক্ষা করছে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই রিকশাওয়ালার পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। সঙ্গে সঙ্গে সে বলে,
এই চুপ কর সবাই, স্যার ফোন করেছে। মেয়েটার মুখটা বন্ধ রাখ খানিকক্ষণের জন্য। শালা মেয়ে মানুষের এত গলার জোর। রিকশাওয়ালার কথা শুনে একজন মাইশার কাছে এসে তার মুখটা 2 হাত দিয়ে জোরে চেপে ধরল। মাইশা চেয়েও কিছু করতে পারল না। এদিকে ফোন রিসিভ হতেই, স্যার, মেয়ে, কোনো কথা শুনতে চাই না। তোদের দ্বারা একটা কাজ টাইমের মধ্যে হয় না। 100টা মেয়ে জোগাড় হয়ে গেছে। তোরা তাড়াতাড়ি যেখানে আছিস সেখান থেকে ফিরে আয়। মেয়েগুলোকে পাচারের ব্যবস্থা করতে হবে। বেশি টাইম নেই আমার কাছে। কথাটা বলেই আগন্তুক ব্যক্তি ফোনটা কেটে দেয়। রিকশাওয়ালা ফোন কেটে যেতেই সকলের উদ্দেশ্যে বলে, স্যার তো মেয়ে পেয়ে গেছে, এবার এরে কি করবি? অন্য ছেলেগুলির মধ্যে একটি ছেলে বলে ওঠে, এখানেই পড়ে থাকুক নাকি? রিকশাওয়ালা মৃদু হেসে বলল, এমনভাবে তো ছেড়ে দেওয়া যায় না। কি বুঝতে পেরেছিস তো? সকলেরই চোখে মুখে কামনা ফুটে উঠল। ব্যক্তিটি মাইশার মুখ ছেড়ে দিতেই মাইশা চিৎকার করে বলে, এই একদম এগাবি না, একদম না, ঠিক হবে না, বলে দিলাম। রিকশাওয়ালা এগিয়ে এসে মাইশার 2টো হাত খুলে মাটির সঙ্গে চেপে ধরে। পরপর পেছন থেকে সবাই এগিয়ে আসে। একজন মাইশার সামনে বসে তার পিন করা শাড়ির আঁচল একটানে ছিঁড়ে ফেলে দেয়। চোখের সামনে এত সুন্দর দেহের মানবীকে দেখে কেউই আর নিজেদের কামনা ঠিক রাখতে পারল না। ঠিক তখনই সেই রিকশাওয়ালাটি মাইশার ডান দিকের গলায় মুখ ডোবায় এবং বাম দিকের গলায় অপর একজন। তারা দুইজনেই রীতিমতো মাইশু শেষ করে দিচ্ছে। মাইশার মনে হচ্ছে সেখান দিয়ে রক্ত বার হয়ে আসছে। মাইশা হাত ছাড়ানোর প্রচণ্ড চেষ্টা করতে থাকে এবং চিৎকার করতে থাকে। এক পর্যায়ে বাকি সকলেও তার দিকে আগিয়ে আসে। মাইশার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হচ্ছে। মাইশা নিজেকে আর সামলাতে পারছে না। চিৎকার করে করে তার গলা দিয়ে আর কোনো আওয়াজ বার হচ্ছে না। হঠাৎ দেখল তার হাতের বাঁধন ছেড়ে গেছে। সেই হাত দিয়ে এদিক ওদিক হাতড়াতে থাকে। হঠাৎ করে হাতে শক্ত কিছু একটা পেয়ে যায়। খুব কষ্ট করে মাথা ঘুরিয়ে দেখে যে সে একটা আস্ত ইট পেয়েছে। হঠাৎ করে ইটটি দেখে সে যেন তার শরীরে খুব শক্তি পেয়ে গেল। ইটটি এক হাতে সাহায্যে সামনে এনে 2 হাত দিয়ে ধরে পরপর উড়াধুরা বাড়ি মারল। নিজেকে হালকা মনে হতেই সে উঠে কোনো রকমে এক হাতে বুকের ব্লাউজ এবং অপর হাতে শাড়ি চেপে ধরে প্রাণপণে দৌড় লাগাল। একসময় সে রাস্তায় এসে পৌঁছল। পিছন পিছন তারাও ছুটছে। রাস্তা দিয়ে দৌড়াতে গিয়েই শাড়ি বেঁধে ধপাস করে পড়ে গেল। ততক্ষণে রিকশাওয়ালাটি সেখানে উপস্থিত হয়েছে। মাইশাকে আবারও টেনে তুলল রিকশাওয়ালাটি এবং আবার মাইশার গালে আবারও একটা চড় দিয়ে বলল, খুব সাহস তোর পালানোর, বল, দেখেবার তোর কি করি। মাইশা এবার সেই রিকশাওয়ালার মুখে জড়িয়ে থাকা গামছাটি হাতের সাহায্যে টান দিল। অন্ধকারের মধ্যে সঙ্গে সঙ্গে তার মুখটি কিছু সেকেন্ডের জন্য স্পষ্ট হয়েই আবারও ঢেকে যায়। রিকশাওয়ালাটি গামছাটি ভালো করে বেঁধে মাইশাকে সেকেন্ডের মধ্যে আবার ধরতে নিলেই মাইশা আবারও ছুট লাগাল। রিকশাওয়ালা কি দৌড়াতে যাবে তখনই সেই লোকগুলো ওখানে উপস্থিত হয় এবং তাদের মধ্যে একজন তার হাত ধরে বলল, যেতে দিন, এখন আর ধরে কোনো লাভ হবে না, বরং আমাদের এখন স্যারের কাছে ফিরে যাওয়া ভালো। দেরি হয়ে গেলে অসুবিধা হতে পারে। আর এমনি তো ওই মেয়ে আমাদের কাউকে দেখেনি, তো ভয়ের কিছু নেই। রিকশাওয়ালা মাথা দুলালো, ভাবল যে এত অন্ধকার থাকায় হয়তো মেয়েটি তার মুখ দেখতে পায়নি, তাই সে আর কিছু বলল না। সামনে তাকাতেই দেখতে পায় মাইশা ছুটে চলেছে। কি মনে করে রিকশাওয়ালাটি রাস্তার পাশ থেকে একটা ইট নিয়ে জোরে ছুড়ল মাইশার দিকে। সঙ্গে সঙ্গে মাথায় কিছু একটা আঘাত লাগায় মাইশা রাস্তার একপাশে লুটিয়ে পড়ল। বর্তমান মাইশা ঘটনাটি সকলকে নিজের দৃষ্টিভঙ্গিতে গুছিয়ে বলল, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস সকলের অজানাই রয়ে গেল, যেগুলো মাইশাও জানে না। উপস্থিত সকলে ঘটনাটি শুনল। মাইশার মা হু হু করে কেঁদে উঠলেন। ফারিয়ার চোখেও তখন বিন্দু বিন্দু পানি জমেছে, কিন্তু নিজেকে শক্ত করে ধরে রেখেছে। না, এভাবে ভেঙে পড়লে তো হবে না, না হলে মাইশাকে সাহস জোগাবে কি করে। মাইশার মায়ের কান্না দেখে মাইশার বাবা এগিয়ে গিয়ে মাইশার কাঁধে হাত রাখলেন এবং ইশারায় সকলের সামনে চুপ করতে বললেন।
মাইশার মাও বিষয়টি বুঝে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালেন। এদিকে এমিরের সাথে আসা ব্যক্তিগুলির মধ্যে থাকা একজন পুলিশ মাইশার উদ্দেশ্যে বলে উঠল, আপনি কি এদের মধ্যে কোনো ব্যক্তির চেহারা দেখেছিলেন? মাইশা খানিক ভেবে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু সম্পূর্ণটা আমার মনে নেই, চাঁদের আলোয় আবছা মনে আছে। পুলিশটি পুনরায় বলল, আপনি তার চেহারার বর্ণনা দিতে পারবেন? মাইশা খানিক ভেবে কিছু মনে করার চেষ্টা করে উত্তর দিল, সঠিক মনে নেই, কিন্তু চেষ্টা করতে পারি। পুলিশটি এমিরের দিকে তাকালো। এমির মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করল। তখনই পুলিশটি ঘরে থাকা সকলের উদ্দেশ্যে বললেন, আপনারা সকলে বাইরে যান, শুধু মাইশার মা বাবা থাকলেই হবে। তারপর এমিরের দিকে তাকিয়ে বলল, স্যার আপনি। কথাটি সম্পূর্ণ হওয়ার আগেই এমির সঙ্গে সঙ্গে হাত উঁচু করে থামতে বললেন। তারপর পুলিশটি তার সাথে থাকা একজনকে মাইশার সামনে বসালেন এবং সেই লোকটি মাইশার বর্ণনা অনুযায়ী সেই রিকশাওয়ালাটির স্কেচ আঁকতে শুরু করলেন। ফারিয়া সবটাই পর্যবেক্ষণ করছিল। পুলিশের বলা কথাতে এমির, আরিশ এবং ফারিয়া তিনজনাই রুম থেকে বাইরে বার হয়ে সোফায় বসল। এমির আর আরিশ পাশাপাশি বসে এবং ফারিয়া ঠিক তার সামনের সোফাটায়। নিজের মধ্যে অনেক প্রশ্ন জমতে শুরু করলো ফারিয়ার। সে এমনিতেই একটু অস্থির প্রকৃতির। এক পর্যায়ে না পেরে ভয় ভয়ে এমিরকে জিজ্ঞাসা করে, একটা কথা জিজ্ঞেস করব? এমির পায়ের উপরে পা বসে আছে। ফারিয়ার কথায় মোবাইল থেকে মাথা তুলে ফারিয়ার দিকে চায়, ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে, কাকে? সঙ্গে সঙ্গে আরিশও ফারিয়ার দিকে তাকায়। এমিরের গম্ভীর কণ্ঠ শুনে ফারিয়ার কণ্ঠনালী কাঁপতে শুরু করে। কোনো রকমে বলে, আপনাকে? এমির মাথা নাড়িয়ে জিজ্ঞেস করে, কি? ফারিয়া কোনো রকমে বলে, পুলিশ আপনাকে স্যার বলে কেন ডাকছিলেন? ফারিয়ার কথা শুনে এমির জুয়ার খের করে চোখ বড় বড় করে ফারিয়ার দিকে তাকায়। এটি দেখে ফারিয়া নিজের চোখ নামিয়ে নেয়। এমির গম্ভীর কণ্ঠে বলে, বয়সের চেয়ে বেশি বুঝে গেছো দেখছি। অত জেনে তোমার লাভ নেই। যেটা জানার দরকার সেটা তো জানতেই পারো না। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো। এমিরের কথা শুনে আরিশ মুচকি হাসে। এমির ফারিয়াকে ছোট মানুষ বলায় ফারিয়া কটকাট করে এমিরকে উত্তর দিল, এই, আমি একদম ছোট মানুষ না। আপনি আমাকে একজন ছোট মানুষ বলবেন আর আমি কি জানতে পারি না? এমির ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, যেদিন জানতে পারবে সেদিন আর ছোট থাকবে না। ফারিয়া আবারও কিছু বলতে নিবে, তখনই এমির আবার আগের ন্যায় রাগান্বিত কণ্ঠে বলে, যাও, যে কাজটা তোমার দ্বারা হয় সেটা করো, গিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসো। ফারিয়া রেগে মেগে উঠে কিচেন থেকে 2 গ্লাস পানি নিয়ে আসে, একটা আরিশকে দেয় আর একটা এমিরকে। খানিকক্ষণের মধ্যে স্কেচ রেডি হয়ে যায়। পুলিশ এমিরের হাতে স্কেচ দিতেই এমির দেখে নিয়ে সেটা পুলিশের হাতে ফেরত দিয়ে উপর নিচে মাথা নাড়ায়। ফারিয়াও এমিরের পাশে দাঁড়িয়ে স্কেচ দেখার চেষ্টা করল, কিন্তু দেখতে পেল না। এমিরকে দেখার জন্য বলতে নিয়েও আর কিছু বলল না। এদিকে এমির সবটাই লক্ষ্য করেছে। তারপর সকলে বাড়ির উদ্দেশ্যে বার হয়ে যায়। আসার সময় আরিশ মাইশাকে এক পলক দেখে, কিছু বলতে গিয়েও বলতে পারল না। গাড়িতে ফারিয়া এবার পিছনের সিটে বসেছে। সে এবার ড্রাইভিং করতে থাকা এমিরের পাশে বসা আরিশকে প্রশ্ন করে, আচ্ছা আরিশ ভাইয়া, পুলিশ ওদেরকে খুঁজে পাবে তো? আরিশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ফারিয়া এবার রেগে গিয়ে বলে, ওদেরকে পেলে একদম ছাড়বেন না, মেরে মেরে আবমারা করে দেবেন, জঘন্য লোকগুলো। পারলে ওদের সামনে আমাকে নিয়ে যাবেন, আমি মারবো ওদের, আপনাদের দ্বারা না হলে হবে না। আরিশ ফারিয়ার কথাগুলো শুনে হালকা শব্দ করে হেসে ওঠে। এদিকে কথাগুলো বলে ফারিয়া ফুঁসতে লাগলো। সেইটা বুঝতে পারল না যে গাড়ির রিয়ার ভিউ মিরর দিয়ে তার এই ফুঁসতে থাকা মুখটাকে কেউ আর চোখে পর্যবেক্ষণ করছে আর মুচকি হাসছে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।